শান্তি আলোচনা নস্যাতের চেষ্টা থেকে ইসরায়েলকে সরে দাঁড়ানোর আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। ইউক্রেনের জমদূত রাশিয়ার ফাইবার অপটিক ড্রোন। যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রাশিয়া ইউক্রেন। যুক্তরাষ্ট্র থেকে 24টি F-16 ফাইটার জেট কিনবে ভিয়েতনাম। সিরিয়া উন্নয়নে তুরস্কের সাথে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছি ইরানের সাথে শান্তি আলোচনা নস্যাতের চেষ্টা থেকে বিরত থাকার জন্য। একই সাথে আমরা চেষ্টা করছি হামাস ইসরায়েল যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য। ট্রাম্প বলেন, আমরা ইরানের সাথে একটি চুক্তির খুব কাছাকাছি আছি। এই অবস্থায় ইসরায়েল ইরানের যদি কোনো হামলা করে সেটা হবে খুবই বিপজ্জনক এক কাজ। আমরা এটা এখন মেনে নেব না। বুধবার নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা নস্যাতের চেষ্টা করছে ইসরায়েল। এমনকি ইরানে কয়েক ঘন্টার মধ্যে হামলা করতে পারে ইসরায়েল। ইসরায়েল মনে করছে ইরানের সাথে শান্তি চুক্তির নামে ট্রাম্প প্রশাসন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেবে, আর এর ফলে ইরান ভবিষ্যতে পারমাণবিক বোমা বানানোর পথে এগিয়ে যাবে। সেজন্য ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা নস্যাতের জন্য ইরানে হামলা করতে পারে ইসরায়েল। এমনকি চুক্তির পরও ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে। তবে নেতানিয়াহুর অফিস থেকে নিউ ইয়র্ক টাইমসের খবরকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করে বিবৃতি দেওয়া হয়েছে। নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব চূড়ান্ত করেছে রাশিয়া। বুধবার ক্রেমলিন মুখপাত্র এই বিষয়ে অবহিত করেন সাংবাদিকদের। বলেন, এই যুদ্ধবিরতির প্রস্তাবের লক্ষ্য স্থায়ীভাবে যুদ্ধ শেষ করা, তবে এই প্রস্তাবে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ লাভের কোনো সুযোগ রাখা হয়নি। এদিকে ইউক্রেনের পক্ষ থেকেও একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাঠানো হয়েছে রাশিয়ার কাছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ বুধবার এই ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একমাত্র বেলারুশ ছাড়া তিনি পুতিনের সাথে যে কোনো দেশে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত। জেলেনস্কি বলেছেন, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অংশ নিতে পারেন। গত 16 মে 3 বছর পর রাশিয়া ইউক্রেনের কর্মকর্তারা সরাসরি বৈঠক করেন তুরস্কে। আগামী 2রা জুন তুরস্কে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। প্রথম বৈঠকে জেলেনস্কি পুতিন যোগ দেওয়ার কথা ছিল। জেলেনস্কি তুরস্কে যোগ দিয়েছিলেন, কিন্তু হাজির হননি পুতিন। পুতিন অভিযোগ করেন, জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পকে দেখাতে চান তিনি যুদ্ধ বন্ধের পক্ষে, কিন্তু আসলে তিনি যুদ্ধ বন্ধের পক্ষে নন। তাদের পক্ষ থেকে যেসব শর্ত দেওয়া হয়েছে যুদ্ধবিরতির জন্য তা মোটেই যুদ্ধ বন্ধে সহায়ক নয়। সে কারণে বৈঠকে হাজির হননি পুতিন। তবে যেহেতু ইউক্রেন রাশিয়ার কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে এবং মস্কো একটি যুদ্ধবিরতির প্রস্তাব চূড়ান্ত করেছে, তাই অনেকের আশা আগামী তুরস্ক বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক ফলাফল আসতে পারে। যুক্তরাষ্ট্র থেকে 24টি F-16 ফাইটার জেট কিনতে যাচ্ছে ভিয়েতনাম। এছাড়া কিনবে আরও কয়েকটি C-130 সামরিক পরিবহন বিমান। ভিয়েতনাম দীর্ঘকাল ধরে তাদের গুরুত্বপূর্ণ যাবতীয় সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরশীল ছিল, কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে 2 ডজনেরও বেশি যুদ্ধ বিমান সংগ্রহ দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ও নীতিতে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। চীনও দীর্ঘকাল ধরে ভিয়েতনামের অন্যতম মিত্র নয়, বরং উন্নয়নের অংশীদার। কিন্তু চীনকেও বাদ দিয়ে দেশটি সম্প্রতি ঝুঁকেছে যুক্তরাষ্ট্রের প্রতি। এর কারণ দক্ষিণ চীন সাগর সমুদ্র সীমা নিয়ে ফিলিপাইন, ভিয়েতনাম সহ এই অঞ্চলের দেশগুলোর সাথে চীনের বিরোধ রয়েছে। তাছাড়া সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনামের পণ্য রপ্তানির ক্ষেত্রে 46% শুল্ক আরোপ করেছেন। এই সংকট এড়াতে দেশটির যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র কেনার ঘোষণা দিল। এর মাধ্যমে একদিকে যেমন যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে সক্ষম হলো ভিয়েতনাম, অন্যদিকে চীনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধেও একটি জবাব দিল দেশটি। যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান কেনার আরেকটি অন্যতম কারণ হলো ইউক্রেনের সাথে দীর্ঘ যুদ্ধের কারণে রাশিয়া আর সমরাস্ত্র বিক্রি করতে পারছে না। তাছাড়া ভিয়েতনামের কাছে রাশিয়ার পুরনো যেসব যুদ্ধবিমান রয়েছে তার যন্ত্রাংশ পাচ্ছে না রাশিয়ার কাছ থেকে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রই পরিণত হয় দেশটির জন্য সবচেয়ে ভালো বিকল্প হিসেবে। বিভিন্ন দেশের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ শুরুর পর সমরাস্ত্র বিক্রি বেশ বৃদ্ধি পেয়েছে। ভিয়েতনাম তার সর্বশেষ একটি নজির। ইউক্রেনের জন্য নতুন আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে রাশিয়ার ফাইবার অপটিক ড্রোন। রাশিয়ার উদ্ভাবিত এই ড্রোন ইউক্রেনের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছে গত কয়েক মাস ধরে। বুধবার বিবিসি পোক্রোভস্ক যুদ্ধক্ষেত্র সহ কয়েকটি ফ্রন্টলাইন সরেজমিনে পরিদর্শন করে তুলে ধরেছে বিপজ্জনক ফাইবার অপটিক ড্রোনের ভূমিকা। এমনকি বিবিসি টিমকে তাড়া করে রাশিয়ার একাধিক ফাইবার অপটিক ড্রোন এবং অল্পের জন্য তারা রক্ষা পান মরণঘাতী হামলা থেকে। ফাইবার অপটিক ড্রোনকে তুলনা করা হয় ঘুড়ির সাথে। ঘুড়িতে যেমন সুতা বাঁধা থাকে,
তেমনি এই ড্রোনের সাথে থাকে ফাইবার অপটিক। ফাইবার অপটিকের এক মাথা থাকে এর পাইলটের হাতে। রেডিও ফ্রিকোয়েন্সির পরিবর্তে সরাসরি তারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এই ড্রোন। কমপক্ষে 10 মাইল পর্যন্ত দূরে পাঠানো যায় এই ড্রোন। তবে এর একটি সমস্যা হলো গাছের সাথে তারের জটলা বেঁধে যাওয়া। তবে খুব কম খরচে এই ড্রোন নির্মাণ করা যায় এবং এর রয়েছে বিধ্বংসী ক্ষমতা। ইউক্রেন আর্মি বর্তমানে ব্যস্ত রাশিয়ার ফাইবার অপটিক ড্রোন হামলা মোকাবেলায়। এই ড্রোনের কারণে তারা বর্তমানে অবস্থান করতে পারছে না কোনো ফ্রন্ট লাইনে। প্রতিটি ফ্রন্ট লাইনে সেনাদের মাথার উপর যখন উড়ে এসে হামলা চালায় রাশিয়ার ফাইবার অপটিক ড্রোন, ফ্রন্টলাইন থেকে একাধিক ইউক্রেন সেনা বিবিসিকে বলেন, আপনি যদি মাথার উপর এই ধরনের ড্রোন দেখেন তবে ধরে নিতে হবে আপনি আপনার জীবনের শেষ মুহূর্তগুলো পার করছেন, আপনার মৃত্যু অবধারিত। একজন সেনা বলেন, আমরা এই ড্রোন থেকে রক্ষায় দীর্ঘদিন ধরে বাংকারে অবস্থান করেছি এবং একবার টানা 3 দিন ঘুমাতে পারিনি, কারণ আমাদের কাছে ড্রোন প্রতিহত করার মতো কোনো ব্যবস্থাই ছিল না। আমরা কেবল এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেরিয়েছি আত্মরক্ষার জন্য, আর আমাদের পিছু নিয়েছে এসব ড্রোন মানুষের বাড়িতে পর্যন্ত প্রবেশ করে হামলা চালায়। রাশিয়ান আর্মি এত বিপুল পরিমাণ ফাইবার অপটিক ড্রোন পাঠিয়েছে যে আমাদের সেনারা ঠিকমতো হাঁটতে পারছে না তারের কারণে। আমাদের পা জড়িয়ে যাচ্ছে ড্রোনের তারে। ইউক্রেন আর্মি বিবিসিকে জানায় তারাও এই ধরনের ড্রোন নির্মাণ করছে এখন। তাছাড়া উদ্ভাবন করেছে এসব ড্রোন প্রতিহত করার ব্যবস্থা। গুলি করে ভূপাতিত করার পাশাপাশি এসব ড্রোনকে ফাইবার অপটিক্যাল তার থেকে বিচ্ছিন্ন করার ব্যবস্থাও উদ্ভাবন করা হয়েছে। সিরিয়া পুনর্গঠনে তুরস্কের সাথে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম বারাক বুধবার এক্স বার্তায় জানান এই তথ্য। টম বারাক বলেন, আমরা তুরস্কের সাথে রয়েছে একটি নতুন সিরিয়া নির্মাণে। আমরা সিরিয়ায় মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব নতুন সিরিয়া নির্মাণে। টম বলেন, বল প্রয়োগ বা আদেশের মাধ্যমে নয়, বরং শ্রদ্ধা, ঐক্য এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা সিরিয়ার পাশে দাঁড়াতে চাই। আর এই ক্ষেত্রে আমরা পাশে পাচ্ছি তুরস্ক এবং ইউরোপকে। 1916 সালের সিকেসপিক্ট চুক্তি উল্লেখ করে টম লিখেছেন, এই চুক্তির উদ্দেশ্য ছিল সাম্রাজ্যবাদী স্বার্থ যা মধ্যপ্রাচ্যকে বিভক্ত করেছে। এই ভুলের কারণে প্রজন্মের পর প্রজন্ম মাসুল দিয়েছে। এই ভুলের আর পুনরাবৃত্তি হবে না এবং পশ্চিমা হস্তক্ষেপের যুগ শেষ হয়ে গিয়েছে। বারাক বলেন, আসাদের পতনের মাধ্যমে সিরিয়ায় শান্তির দরজা খুলে গেছে। আমরা নিষেধাজ্ঞা তুলে নিয়েছি এবং সিরিয়াকে একটি শান্তি ও সমৃদ্ধির পথে অগ্রসর হওয়ার সুযোগ দিচ্ছে। টম বারাকের এই বিবৃতি সিরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কারভাবে ফুটে উঠেছে। সৌদি আরবে ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বৈঠকের পর যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার পক্ষ থেকে এই ধরনের বিবৃতি বড় ধরনের স্বস্তির বার্তা নিয়ে এসেছে সিরিয়া ও তুরস্কের জন্য। টম বিবৃতি নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সিরিয়ার বিষয়ে তাদের পরিবর্তিত নীতি নিয়ে। সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের এই অবস্থানে বর্তমানে গভীরভাবে শঙ্কিত ইসরায়েল। ইরানের ওপর হামলা নিয়ে ইসরায়েলের গোপন তৎপরতা, ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার কি হবে? নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি করার চেষ্টা করছেন, তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা চালানোর হুমকি দিচ্ছেন। এই পরিস্থিতি ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। নেতানিয়াহু কেন এত মরিয়া হয়ে সামরিক পদক্ষেপ চাইছেন, আর এর পরিণতি বা কী হতে পারে? ট্রাম্প বনাম নেতানিয়াহু, ভিন্ন কৌশল, ভিন্ন লক্ষ্য। ট্রাম্প বিশ্বাস করে ইরানের বর্তমান অর্থনৈতিক সংকট তাদের আলোচনার টেবিলে আনার একটি বড় সুযোগ। তিনি কূটনৈতিক উপায়ে একটি নতুন চুক্তি করতে চাইছেন। কিন্তু নেতানিয়াহুর কৌশল সম্পূর্ণ ভিন্ন। তিনি মনে করেন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য এখনই উপযুক্ত সময়, কারণ এই সুযোগ হয়তো বারবার আসবে না। নেতানিয়াহু চাচ্ছেন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করুক বা না করুক, ইসরায়েল একতরফাভাবে হামলা চালাবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে অন্তত একটি ফোনালাপ বেশ উত্তপ্ত হয়েছে। এছাড়া ওয়াশিংটন ও রোমে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে, যেখানে এই উত্তেজনা স্পষ্ট হয়েছে। নেতানিয়াহু মনে করেন একমাত্র গ্রহণযোগ্য চুক্তি হলো ইরানের সমস্ত পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করা। এর মধ্যে নাতানজ, ফোর্দো এবং অন্যান্য সুরক্ষিত স্থানে থাকা পারমাণবিক কেন্দ্রগুলোও অন্তর্ভুক্ত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান কিছুটা নমনীয়। তারা সম্পূর্ণ ধ্বংসের পরিবর্তে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন, ট্রাম্প হয়তো চুক্তি করতে এতটাই আগ্রহী যে তিনি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া মেনে নিতে পারেন।
নেতানিয়াহুর পুরনো কৌশল নতুন মোড়। নেতানিয়াহু বরাবরই তেহরানের প্রতি কূটনৈতিক প্রচেষ্টার উপর অবিশ্বাসী। তিনি 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া পারমাণবিক চুক্তির তীব্র বিরোধিতা করেছিলেন। এমনকি তিনি মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েও সেই চুক্তি আটকাতে চেষ্টা করেছিলেন। এখন নিউ ইয়র্ক টাইমসের মতে নেতানিয়াহু সেই পুরনো কৌশলই আবার ফিরিয়ে এনেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে কূটনীতি ব্যর্থ হলে ইসরায়েল একতরফা পদক্ষেপ নিতে প্রস্তুত। গত অক্টোবরে ইসরায়েল ইরানের কৌশলগত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের কিছু অংশকে লক্ষ্য করে হামলা চালায়। এর উদ্দেশ্য ছিল ভবিষ্যতে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পথ পরিষ্কার করা। এছাড়াও ইসরায়েল প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ এবং হামাসের কিছু ক্ষমতা হ্রাস করেছে, যাতে হামলার ক্ষেত্রে আঞ্চলিক প্রতিশোধের ঝুঁকি কমানো যায়। হামলার প্রস্তুতি এবং কূটনৈতিক অনিশ্চয়তা। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইসরায়েল মাত্র 7 ঘন্টার নোটিসে হামলার জন্য প্রস্তুতি নিতে পারে। যদিও মার্কিন কর্মকর্তারা একক ইসরায়েলি অভিযানের কৌশলগত সাফল্য নিয়ে সন্দিহান, তারা স্বীকার করেন যে একবার প্রস্তুতি শুরু হলে কূটনৈতিক হস্তক্ষেপের সুযোগ সীমিত। ট্রাম্প প্রশাসন বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন ইরান পারমাণবিক চুক্তি খুঁজছে, যা ওবামা যুগের চুক্তির মতো হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে নেতানিয়াহু ইসরায়েলি নিরাপত্তা কর্মীদের নির্দেশ দিয়েছেন সীমিত হামলা থেকে শুরু করে ইরানের পারমাণবিক অবকাঠামোতে বহুদিনের বোমা হামলা অভিযান পর্যন্ত অপারেশনাল পরিকল্পনা প্রস্তুত করতে। আলোচনার একটি প্রধান বাধা হলো ইরানের শূন্য সমৃদ্ধকরণ দাবি মেনে নিতে অস্বীকৃতি। ইরান বারবার বলছে যে পারমাণবিক অপসারণ চুক্তির অধীনে সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার। যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিরোধের কারণে কোনো সমঝোতা না হয়, তাহলে আলোচনা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্প প্রথমে 2 মাসের মধ্যে চূড়ান্ত চুক্তির দাবি জানিয়েছিল, কিন্তু সেই সময়সীমা যত এগিয়ে আসছে, প্রশাসন ধীরে ধীরে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি করার দিকেই এগোচ্ছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন খেলা শুরু হয়েছে। ইরান কি শুধুই সামরিক শক্তি দেখাচ্ছে, নাকি আসলে খেলছে এক গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ? বিশ্লেষকরা বলছেন তেহরান এমন এক অদৃশ্য কৌশলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে টেনে এনেছে, যেখানে তারা নিজেদেরই বানানো নিয়মে খেলছে। যুদ্ধ নয়, মস্তিষ্কের খেলা। কাঁপছে তেল আবিব আর ওয়াশিংটন। অস্ত্রের দিক থেকে পশ্চিমা শক্তিগুলোর চেয়ে হয়তো ইরান এখনো পিছিয়ে, কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরান এখন এক ভিন্ন ধরনের যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, সামরিক হামলা নয়, বরং এক অদৃশ্য কৌশলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এমন এক যুদ্ধের ভেতরে টেনে আনা হচ্ছে, যেখানে নিয়মের নির্ধারক হলো ইরান নিজেই। আর এই মাস্টার গেম শুরু হয়েছে গত 7 অক্টোবরের হামাস হামলার পর থেকেই। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে ইরানের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির সমস্ত উপাদান। বিশ্লেষকদের মতে ইরান চাইলে যে কোনো সময় একই ধাপে পৌঁছে যেতে পারে সম্পূর্ণ অস্ত্র তৈরির পর্যায়ে। অথচ সেই মুহূর্তের কথা বলা হয়েছে বহু আগেই, কিন্তু বাস্তবে তা ঘটছে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। বরং এমন রহস্যপূর্ণ নীরবতায় ইরান এক অদ্ভুত মানসিক চাপে ফেলে রেখেছে তার প্রতিপক্ষদের। ইরান আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধে নেই, তবু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো রাষ্ট্রগুলো এখন প্রায় প্রতিদিনই ড্রোন, ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট পর্যবেক্ষণ চালাচ্ছে ইরানের উপর। কিন্তু ইরান সরাসরি কিছুই বলছে না, করছে না। শুধু কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ভিডিও প্রকাশ ও এলিট কমান্ডারদের বক্তৃতার মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে, আমরা প্রস্তুত আছি। শত্রু জানে না সে কার সঙ্গে যুদ্ধ করছে। পশ্চিমা গোয়েন্দারা বলছেন হামাসের 7 অক্টোবরের আক্রমণের পেছনে ছিল ইরানের কৌশলগত পরিকল্পনা, যদিও এর কোনো প্রমাণ নেই কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাক ও সিরিয়া জুড়ে শিয়া মিলিশিয়ারা সক্রিয়। তারা একযোগে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে। অথচ ইরান দাবি করে চলেছে তারা সরাসরি কোনো জায়গায় জড়িত নয়। এই মুহূর্তে ইসরায়েল গাজায় ব্যস্ত। রেড সিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর কারণে বিশ্ব বাণিজ্য পথ বিপর্যস্ত। ইরাক, সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা হয়েছে। প্রতিটি আঘাতের পেছনে স্থানীয় গোষ্ঠীগুলোর নাম থাকলেও ছায়ার মতো সক্রিয় রয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে এটা এক ধরনের ছায়াযুদ্ধ, যার পুরোটাই চালানো হচ্ছে মানসিকভাবে। মনস্তাত্ত্বিক খেলা ও আন্তর্জাতিক কূটনীতি। জাতিসংঘে চীন ও রাশিয়া বারবার ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে। তারা শুধু রাজনৈতিক নয়, বাণিজ্য সম্পর্কও শক্ত করছে তেহরানের সঙ্গে। প্রশ্ন উঠছে, ইরান কি আসলেই একা খেলছে, নাকি এটি চীন রাশিয়ার যৌথ কোনো পরোক্ষ চাল?
বিশেষজ্ঞরা বলছেন ইরান একসঙ্গে বহু ফ্রন্ট খুলে শত্রুপক্ষকে মানসিকভাবে বিভ্রান্ত করছে। প্রতিক্রিয়া আসে গাজায়, কিন্তু হামলা হয় ইয়েমেন থেকে। এর ফলে ইসরায়েল একাধিক ফ্রন্টে যুদ্ধের চাপ নিতে গিয়ে ক্লান্ত, বিভ্রান্ত এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। এই ফ্রন্ট ভিত্তিক যুদ্ধ কৌশল ইসরায়েলকে ঠেলে দিয়েছে এক মানসিক জালে, যেখানে প্রতিপক্ষ স্পষ্ট নয়, অথচ প্রতিক্রিয়া দিতেও বাধ্য হচ্ছে তেল আবিব। মার্কিন যুক্তরাষ্ট্র এই দোলাচলে পড়েছে। হামলার জবাব দিতে চাইলে ছড়িয়ে পড়তে পারে পূর্ণাঙ্গ যুদ্ধ, আর সেটাই চায় না হোয়াইট হাউস। ফলে ইরান কার্যত একটি জবাবহীন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধ শুরু হয় না বুলেটে, শুরু হয় মস্তিষ্কে। তেহরানের সাইলেন্ট স্ট্র্যাটেজি এখন স্পষ্ট। তারা জানে ইসরায়েলের সব অস্ত্রের জবাব হয়তো তাদের হাতে নেই, কিন্তু মানসিক শক্তি দিয়ে যুদ্ধ জয়ের সংজ্ঞা বদলে দেওয়া যায়, আর সেটাই করছে ইরান। বিশ্লেষকদের মতে ইরানের মূল লক্ষ্য এখনই হামলা নয়, বরং শত্রুকে ক্লান্ত করে ধ্বংস করা। অভ্যন্তরীণভাবে ইসরায়েলে যুদ্ধবিরোধী জনমত, বাজেট ঘাটতি ও সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে সমালোচনা বাড়ছে। এই সুযোগে ইরান পরিকল্পনা নিচ্ছে এক অপারেশন ট্রু প্রমিস 3 এর, যা হবে শুধুই সামরিক হামলা নয়, একটি মনস্তাত্ত্বিক এবং কৌশলগত ধ্বংসযজ্ঞ। বিশ্ব এখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া নজরদারি দেখছে, কিন্তু পর্দার আড়ালে নীরবে গড়ে উঠছে এক শক্তিশালী জোট। এই জোট মধ্যপ্রাচ্য আর বৈশ্বিক ক্ষমতা ভারসাম্য বদলে দিতে চলেছে। একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা আর ইসরায়েলের হামলার হুমকি সত্ত্বেও ইরান ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর পেছনে মূল শক্তি হলো বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। প্রায় 20 বছরের বেশি সময় ধরে চলা রুশ ইরান বন্ধুত্বে বেশ চাপে আছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, মার্কিন প্রশাসন আর তেল আবিবের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ইরান ও রাশিয়া মধ্যপ্রাচ্যে এত শক্তিশালী একটি বলয় তৈরি করলো? ইরান আর রাশিয়ার সামরিক সম্পর্ক আমরা যা ভাবি তার চেয়েও অনেক গভীর। গত 10 বছরে মস্কো আর তেহরান মিলে এক শক্তিশালী সামরিক জোট তৈরি করেছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে 2016 সালে রাশিয়া ইরানকে আধুনিক S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। এর ফলে ইরান ইসরায়েল সহ শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র নিমেষেই গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করেছে। শুধু তাই নয়, চলতি বছরের শুরুতেই রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান সুখোই Su-35 ইরানের সামরিক বাহিনীর হাতে এসেছে, যা ঘন্টায় 3600 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক আস্তানা চোখের পলকেই ধ্বংস করতে সক্ষম এই যুদ্ধ বিমান। তবে ইরান যে শুধু রাশিয়ার কাছ থেকে একতরফা সুবিধা নিচ্ছে তা নয়। প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধে ইরান মস্কোর পাশে দাঁড়িয়েছে। ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়ার সামরিক বহরে যুক্ত হয়েছে। দামে কম হলেও এই ড্রোন দিয়ে শক্তিশালী হামলা চালানো যায়। ইরান রাশিয়ার সহযোগিতার সবচেয়ে বড় উদাহরণ দেখা গেছে সিরিয়ায়। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন টিকিয়ে রাখতে তেহরান আর মস্কো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাশিয়া আকাশ প্রতিরক্ষায় আসাদ সরকারকে সর্বোচ্চ সাহায্য করেছে, আর ইরান গোয়েন্দা তথ্য সরবরাহ ও স্থল সেনা দিয়ে দামেস্কের পাশে ছিল। সিরিয়ার মাটিতে তাদের এই সম্মিলিত প্রচেষ্টা শুধু সামরিকভাবে ইরান রাশিয়াকে শক্তিশালী করেনি, বরং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের এই বার্তাও দিয়েছে যে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে এই দুই দেশ একজোট। অর্থনৈতিক সম্পর্ক, ডলারের সাম্রাজ্যের বিকল্প পথ। যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় রাশিয়া আর ইরান বিপর্যস্ত, তখন তারা একে অপরকে সাহায্য করছে টিকে থাকার জন্য। মার্কিন ডলারকে একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়া ও ইরান নিজেদের স্থানীয় মুদ্রা রুবল ও রিয়াল দিয়ে লেনদেন করছে। এছাড়াও রাশিয়া ইরানের রেলপথ, তেল শোধনাগার এবং বিদ্যুৎ গ্রিডে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং দেশটির বেসামরিক পারমাণবিক স্বপ্নকে মস্কো সমর্থন করে চলেছে। কেন এই জোট গোপন, রহস্যের আড়ালে? কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কেন রাশিয়া ও ইরানের এই জোট সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না?
বিশ্লেষকদের মতে আজকের এই বহুমেরুর বিশ্বে জোট আর প্রকাশ্যে ঘোষণা করা হয় না। বিশ্বব্যাপী নিজেদের বিচ্ছিন্নতা এড়াতেও এমন কৌশল গুরুত্বপূর্ণ। তবে এটি কেবল একটি জোট নয়, এটি একটি ফ্রন্ট, যা পশ্চিম আধিপত্যের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ চ্যালেঞ্জ। এই গোপন জোট কি বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দেবে, নাকি এটি আরো বড় কোনো খেলার ইঙ্গিত দিচ্ছে? আলোচনার আলো নিভে গেল, ঝড় উঠল ইউরোপে। ইরান কি তবে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায়? সব ছিল ঠিকঠাক, আলোচনা বসবে সেটাও জানা ছিল। মধ্যস্থতাকারীরা তৈরি ছিলেন, সময় চূড়ান্ত হয়ে গিয়েছিল প্রায়। চতুর্থ দফার আলোচনার জন্য সাজানো হয়েছিল কূটনৈতিক টেবিল। কিন্তু ঠিক শেষ মুহূর্তে যেন কেউ আলো নিভিয়ে দিল। বাতিল হয়ে গেল সেই বহু প্রতীক্ষিত বৈঠক। ইরান ও যুক্তরাষ্ট্র, দুই শত্রু, দুই ইতিহাস আর দুই শক্তিধর। বহু বছর ধরে সম্পর্কের আগুন জ্বলছে ধিকি ধিকি। আর এবার যখন আসা যাচ্ছিল, আলোচনার আলো ফুটছিল দিগন্তে, তখনই হঠাৎ সেই আলো নিভে গেল এক অজানা বাতাসে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক ঝড়? সেই ঝড়ের শব্দ কি পৌঁছে গেছে ইউরোপ পর্যন্ত? গত 3 সপ্তাহে পরপর 3টি পরোক্ষ বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। স্থান ওমান ও ইতালি। আলোচনার বিষয়বস্তু ছিল 2টি: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফায় দুই পক্ষই সন্তুষ্টি জানিয়েছিল। সবে বলেছে আলোচনা ছিল গঠনমূলক ও ইতিবাচক। ইরান জানায় চতুর্থ দফার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ওমান, যুক্তরাষ্ট্র ও ইরান 3 পক্ষই ছিল রাজি। তারিখও ঠিক ছিল, এপ্রিলের শেষ সপ্তাহে বসবে বৈঠক। কিন্তু তখনই আসে এক অপ্রত্যাশিত ঘোষণা। কারিগরি ও যৌক্তিক কারণে বৈঠক স্থগিত। এই ঘোষণার পরপরই বদলে গেল পুরো দৃশ্যপট। আলোচনার স্থগিতকরণ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি ইউরোপে ছড়িয়ে পড়েছে নতুন আতঙ্ক। বিশেষ করে ফ্রান্স দাবি করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর পথে অনেক দূর এগিয়ে গেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বারো সরাসরি বলেন, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। যদি এই কর্মসূচি ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তাহলে আমরা আর এক মুহূর্তও দেরি করব না। আমরা 10 বছর আগের প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনব। গত 28 এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি গোপন বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, ইরানের কাছে বর্তমানে 6000 কিলোগ্রামেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা 2015 সালের পরমাণু চুক্তির নির্ধারিত সীমার প্রায় 30 গুণ বেশি। তিনি সতর্ক করে বলেন, এখন ইরানের ব্রেকআউট টাইম, অর্থাৎ বোমা তৈরি করতে যত সময় লাগে তা 1 বছর আগে কয়েকদিনে নেমে এসেছে। বারো আরো দাবি করেন, ইরানের পারমাণবিক অগ্রগতি শুধু নিজস্ব প্রয়োজনে নয়, বরং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের অংশ হিসেবেই দেখা হচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক সমস্যার কোনো সামরিক সমাধান নেই। কূটনৈতিক পথই একমাত্র বিকল্প, যদি ইরান তা বেছে নেয়। নিষেধাজ্ঞার ব্যাপারে ফ্রান্সের হুমকির জবাব তেহরান থেকে ঝড়ের মতো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ফ্রান্স যা বলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা ইচ্ছাকৃতভাবে সংঘাত তৈরি করতে চাইছে। এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক কূটনীতির জন্য অপমানজনক। আর জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরানি বললেন, এই হুমকি আসলে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। এটি চাপ তৈরি করে আলোচনাকে ধ্বংস করার একটি অপচেষ্টা। তেহরান আবারও বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তারা কোনো পারমাণবিক বোমা বানাতে চায় না। কিন্তু পশ্চিম দুনিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ, সেই কথায় ভরসা রাখতে পারছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। ইউরোপীয় ত্রয়ী, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আমরা নতুন করে আলোচনার দিনক্ষণ নির্ধারণ করব। আলোচনা বন্ধ, অভিযোগ শুরু, উত্তেজনা বাড়ছে। আলোচনার মঞ্চ ফাঁকা হলেও পর্দার পেছনে চলছে এক অদৃশ্য কূটনৈতিক লড়াই। নীরবে কিন্তু নিরলসভাবে নিজেদের শক্তি গড়ে তুলছে ইরান। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির চাপে নানা নিষেধাজ্ঞার ভেতরে থেকেও দেশটি থেমে যায়নি, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে কখনো গোপনে, কখনো প্রকাশ্যে নিজেদের সামরিক শক্তিকে এমন এক অবস্থানে নিয়ে গেছে, যেখান থেকে তারা এখন শুধু আত্মরক্ষা নয়, আক্রমণের হুমকিও দিতে সক্ষম। এই শক্তি এখন মধ্যপ্রাচ্যে এক নতুন মডেল হিসেবে দাঁড়িয়েছে, যার দিকে তাকিয়ে আছে গোটা অঞ্চল। এমনকি পশ্চিমা দেশগুলোও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। ইরান খুব ভালো করেই জানে, শুধু কথায় নয়, রাজনীতিতে নিজের শক্তি প্রমাণ করতে হয় বাস্তবে, প্রযুক্তিতে সামঠিক সেই দিকেই এগোচ্ছে তারা। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে যুদ্ধের রূপ বদলে দেওয়ার চেষ্টা করছে, তা শুধুই প্রযুক্তির উন্নয়ন নয়, বরং এক ধরনের বিপ্লব। এখানে অস্ত্র মানে আর শুধু ধাতব যন্ত্র নয়, বরং এমন এক মাধ্যম যা লক্ষ্য ঠিক করতে পারে, বুঝতে পারে পরিস্থিতি এবং সিদ্ধান্তও নিতে পারে।
এই নতুন ধরনের অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি, তবে এদের উপস্থিতি যেন এক অদৃশ্য ভয়ের মতো প্রতিপক্ষের মনে গেঁথে গেছে। আগে যেখানে ইরান কেবল আত্মরক্ষায় মনোযোগী ছিল, এখন তারা ধীরে ধীরে আক্রমণাত্মক অবস্থানে চলে যাচ্ছে। আজকের ইরান এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তারা শত্রুর গতিবিধি আগে থেকেই বুঝে নিতে পারে এবং প্রতিরোধের আগেই পাল্টা কৌশল ঠিক করে ফেলতে পারে। ইরানের সেনাবাহিনীর কাজের ধরনও আগের তুলনায় অনেক বদলে গেছে। এখন তারা শুধু অস্ত্র নয়, সঙ্গে করে নিচ্ছে আগাম প্রস্তুতির মনস্তত্ত্ব। গোয়েন্দা প্রযুক্তিতেও তারা অনেক উন্নতি করেছে। দেশের ভেতরে এবং সীমান্তে ছড়িয়ে থাকা নজরদারি ইউনিটগুলো প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছে। এই নজরদারি একদিকে যেমন দেশের নিরাপত্তা নিশ্চিত করছে, তেমনি শত্রু চোখের সামনে না থাকলেও তাদের উপস্থিতির ছায়া শনাক্ত করতে শিখছে। এটি এমন এক মানসিক খেলা যেখানে শত্রু চোখে না পড়লেও আপনি তার নজরে আছেন। তবে শুধু প্রযুক্তি দিয়েই নয়, ইরান তাদের মনোবল এবং আত্মবিশ্বাসের মাধ্যমেও বার্তা দিচ্ছে। তাদের সামরিক মহড়া, যুদ্ধজাহাজ, শহীদ বাঘেরির মতো জাহাজ নির্মাণ, সাইবার ইউনিটের কাজ, সব মিলিয়ে ইরান দেখাচ্ছে যে তারা এখন আর কোনোভাবেই দুর্বল নয়, তারা এখন চ্যালেঞ্জ নিতে তৈরি। সাইবার যুদ্ধের অদৃশ্য জগতে ইরান যেভাবে নিজেদের অবস্থান শক্ত করেছে তা নিঃসন্দেহে তাদের অগ্রগতির বড় প্রমাণ। কারণ এই যুদ্ধে না কোনো সীমান্ত আছে, না নির্দিষ্ট সময়, না কোনো স্পষ্ট যুদ্ধক্ষেত্র। এখানে হঠাৎ করেই ভেঙে পড়তে পারে কোনো দেশের গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থা বা সামরিক যোগাযোগ। ইরানের আধুনিক যুদ্ধ জাহাজ শহীদ বাঘেরি যেন এক ভ্রাম্যমান বিপ্লব। এই জাহাজ একা একাধিক যুদ্ধ করতে পারে, ড্রোন ছুটতে পারে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, আবার সমুদ্রপথে নজরদারিও চালাতে পারে। এটি শুধু একটি জাহাজ নয়, বরং এক চলমান সতর্কবার্তা। যেখানে এতদিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র একচ্ছত্র আধিপত্য চালাতো, এখন সেখানে ফাটল ধরতে শুরু করেছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে তেহরানের পরিকল্পিত শক্তি প্রদর্শন। আগে যেখানে ইরানের ট্যাঙ্কার শত্রুর লক্ষ্য হতো, এখন সেগুলি ছুঁতেও কেউ সাহস করে না। কারণ ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা শুধু জবাব দেবে না, সেই জবাব হবে ধ্বংসাত্মক। এই পুরো বদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সমন্বয়। বিপ্লবী গার্ড বাহিনী আর স্থলবাহিনী এখন একসঙ্গে কাজ করছে। তারা পরস্পরের সঙ্গে তথ্য বিনিময় করছে, প্রতিরক্ষা এবং আক্রমণের দায়িত্ব ভাগ করে নিচ্ছে এবং একসঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকছে। এতে তৈরি হয়েছে একটি সুসংগঠিত এবং কার্যকর প্রতিরক্ষা বলয়। তবে এখানেই প্রশ্ন ওঠে, এই প্রস্তুতি কি শুধুই আত্মরক্ষার জন্য, নাকি আরো বড় কিছু আসছে? যদিও ইরান বলছে তারা শান্তি চায়, বিশ্লেষকরা মনে করেন এই শান্তি রক্ষার পেছনে যে অগ্নিসংযোগ হচ্ছে তা যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। পারস্য উপসাগর এখন আর কেবল এক জলপথ নয়, এটি এখন হয়ে উঠেছে ক্ষমতার লড়াইয়ের এক উত্তপ্ত কেন্দ্র। এখানে যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো অঞ্চল জুড়ে, এমনকি তার বাইরেও। তেহরান এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তারা কেবল অস্ত্রের নয়, নিজেদের অবস্থান, দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসও দেখাচ্ছে। যেন তারা বলছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ আসে আমরাই আগে প্রস্তুত হব। এই আত্মবিশ্বাস, এই প্রস্তুতি, এই নীরব বিপ্লবী আজ তেহরানকে এক নতুন আদর্শে পরিণত করেছে। বাঘ শক্তিশালী হলেও মৌমাছির ঝাঁক তাকে পরাস্ত করতে পারে। ইতিহাসের এই সরল সত্যটি যেন বারবার শক্তিশালী রাষ্ট্রগুলোর ঔদ্ধত্যকে চূর্ণ করে দেয়। নেপোলিয়ন বা হিটলারের মতো ক্ষমতাধর শাসকরাও শেষ পর্যন্ত পরাস্ত হয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ধ্বংস করার হুমকির পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক সত্যটি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রশ্ন জাগে, ইরান কি সত্যিই এত সহজে ধ্বংস করা যায়? ইরান প্রাচীন পারস্যের উত্তরাধিকারী, পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। ভৌগোলিকভাবে পাকিস্তানের প্রায় দ্বিগুণ এই দেশটি গত 5 শতাব্দী ধরে বহু সাম্রাজ্যের আক্রমণের শিকার হয়েছে। রোমান, আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়ান, এমনকি ব্রিটিশ শক্তিও ইরান দখলের চেষ্টা করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই ইরানকে সম্পূর্ণরূপে পদানত করতে পারেনি। ইতিহাস সাক্ষী প্রাচীন পারস্য সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল। এমনকি সাদ্দাম হোসেনও 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েও ইরানকে জয় করতে পারেনি। আজকের দিনে পশ্চিমা বিশ্ব ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে, কিন্তু এত চাপ সত্ত্বেও ইরান পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষুকে উপেক্ষা করে টিকে আছে। এর কারণ কি শুধুই সামরিক শক্তি, নাকি ইরানের এই স্থিতিশীলতার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আসলে ইরানকে জয় করা এত কঠিন হওয়ার পেছনে একাধিক কারণ বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশটির ভৌগোলিক অবস্থান।
ইরানের দক্ষিণ ও পশ্চিম সীমান্ত জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতশ্রেণী প্রায় ১৬০০ কিলোমিটার দীর্ঘ। এটি উপকূল রেখা থেকে শুরু করে ইরাক ও তুরস্ক পর্যন্ত বিস্তৃত এবং ইরানের জন্য এক দুর্ভেদ্য প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে। এই পুরো পার্বত্য এলাকা পাথুরে এবং সহজে অতিক্রম করা যায় না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পর্বত শ্রেণীর পাদদেশে অবস্থিত খোজেস্তান প্রদেশ ইরানের বৃহত্তম তেল ভাণ্ডার। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের সুযোগ নিয়ে ১৯৮০ সালে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেছিলেন। তার পরিকল্পনা ছিল প্রথমে খোজেস্তানের তেল ক্ষেত্র দখল করে ধীরে ধীরে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে অন্যান্য শহরগুলো দখল করা এবং শেষ পর্যন্ত ইসলামিক বিপ্লবকে নস্যাৎ করা। কারণ সেই সময় ইরানের আয়াতুল্লাহ খোমেনি অন্যান্য আরব দেশগুলোতেও ইসলামিক বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন, যা সেখানকার রাজতান্ত্রিক শাসনের জন্য হুমকি স্বরূপ ছিল। এমনকি আরব দেশগুলো ছাড়াও ব্রিটেন ও আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দামকে সমর্থন জুগিয়েছিল। যুদ্ধের শুরুতে সাদ্দাম হোসেন ইরানের অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে ব্যাপক বোমা বর্ষণ করেন, কিন্তু একটি দেশকে দখল করতে সামরিক অভিযানের বিকল্প নেই। প্রথম ২ বছরে ইরাকি বাহিনী ইরানের পশ্চিমাঞ্চল সহ খোজেস্তান দখল করতে সক্ষম হয়েছিল, কারণ বাগদাদ থেকে ইরাকি সেনাদের কাছে সহজে রসদ সরবরাহ করা যাচ্ছিল। কিন্তু ইরানের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়। সেই দুর্ভেদ্য বাধা ছিল জাগ্রস পর্বত শ্রেণী। ইরাকি সেনারা বহু চেষ্টা করে এই পাহাড় অতিক্রম করে ইরানে প্রবেশ করতে ব্যর্থ হয়। উল্টো ইরানি সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে ইরাকের অভ্যন্তরে প্রবেশ করে। তবে এখানে ইরান একটি ভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ইরানের প্রধান ডিপো ও শহরগুলো জাগ্রস পর্বতের বিপরীত দিকে অবস্থিত হওয়ায় সেনাদের কাছে সময় মতো রসদ সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এই কারণেই প্রায় ৮ বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের কোনো সুস্পষ্ট ফলাফল আসেনি। কোন দেশই নিজেদের সীমান্ত ১ ইঞ্চিও পরিবর্তন করতে পারেনি। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণের হুমকি ইরানের জন্য সাময়িক ক্ষতির কারণ হতে পারে, কিন্তু শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইরানকে দখল করা বা সেখানকার সরকারকে পরিবর্তন করা কার্যত অসম্ভব। পশ্চিম দিকের দুর্ভেদ্য প্রাচীরের পাশাপাশি ইরানের উত্তর দিকে রয়েছে ক্যাস্পিয়ান সাগর। এই সাগর পেরিয়ে ইরানে প্রবেশ করতে হলে আলবোর্জ পর্বত শ্রেণীর মুখোমুখি হতে হবে। জাগ্রস পর্বতমালার মতোই এই পর্বত শ্রেণী উত্তর দিক থেকে ইরানকে সুরক্ষা প্রদান করে। ইরানের শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর বহুত্ববাদী জাতিতত্ত্ব। যদিও কোনো দেশের জন্য জাতিতত্ত্ব বৈচিত্র্য মাঝে মাঝে দুর্বলতার কারণ হতে পারে, ইরান অত্যন্ত দক্ষতার সাথে এটিকে নিজেদের অস্ত্রে পরিণত করেছে। ইরানের প্রায় ৯ কোটি জনসংখ্যার মধ্যে ৬২% পার্সিয়ান, ১৬% এজেরি, ১০% কুর্দ এবং বাকি ১২% বেলুচ, আরব ও তুর্কি রয়েছে। এই বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব স্বতন্ত্র জাতিগত পরিচয় রয়েছে এবং কারো কারো মধ্যে বিচ্ছিন্নতাবাদী আকাঙ্ক্ষাও বিদ্যমান। উদাহরণস্বরূপ, পাকিস্তান ও ইরানের বেলুচরা একত্রিত হয়ে বেলুচিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। তেমনি ইরান ও ইরাকের কুর্দ জনগোষ্ঠী কুর্দিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পোষণ করে। তবে ইরান একটি সুকৌশলপূর্ণ পদ্ধতির মাধ্যমে এই বিভেদকে নিয়ন্ত্রণে রেখেছে। দেশটির ধর্মীয় নেতারা এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রেখেছেন। ভবিষ্যতে কোনো দেশ ইরান আক্রমণ করলে আয়াতুল্লাহ খুব সহজেই এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন। এবার আসা যাক ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার সামরিক শক্তির প্রসঙ্গে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে ইরান একটি উদারপন্থী দেশ ছিল এবং আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত ছিল। ইরান ও আমেরিকার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে আমেরিকা ইরানকে সামরিক জেট সরবরাহ করত। আজও ইরান ১৯৭০-এর দশকের বেশ কিছু আমেরিকান ফাইটার জেট ও হেলিকপ্টার ব্যবহার করে। তবে সাদ্দাম হোসেনের আক্রমণ ইরানের চোখ খুলে দেয়। দেশটি বুঝতে পারে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে আরব দেশগুলো তাদের সাহায্য করবে না। এই উপলব্ধি থেকেই ইরান নিজস্ব মিসাইল সিস্টেম গড়ে তুলেছে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ইরানের সামরিক বাহিনীকে মূলত 2টি অংশে ভাগ করা যায়: ইরানিয়ান আর্মড ফোর্স, যা দেশের প্রতিরক্ষা বাহিনী এবং এর অধীনে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC, যা ইরানের সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন সামরিক বাহিনী।
দেশের অভ্যন্তরে সরকার বিরোধী বিদ্রোহ বা কোনো প্রদেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দমনের জন্য আইআরজিসি-কে ব্যবহার করা হয়। ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 5,70,000 এবং তাদের প্রায় 3.5 লক্ষের বেশি রিজার্ভ ফোর্স রয়েছে। এছাড়াও তাদের কাছে 4,000-এর বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়ান T-72, ইরানিয়ান জুলফিকার ট্যাঙ্ক এবং শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার। ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের মধ্যে অন্যতম হল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। দেশটির দীর্ঘ পাল্লার সাহাব-3 মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও সিজিল-2 নামক মিসাইলের পাল্লা প্রায় 2500 কিলোমিটার। ইরানের ড্রোন প্রযুক্তি ও অন্যান্য আরব দেশগুলোর তুলনায় অনেক উন্নত। শাহেদ-136 নামক কামিকাজি ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহারেও দেখা গেছে। ইরানের কাছে আরও বেশ কিছু অত্যাধুনিক কামিকাজি ড্রোন রয়েছে। ফাইটার জেটের ক্ষেত্রে ইরান সম্প্রতি রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধবিমান কিনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ইরানের কাছে S-300-এর মতো উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে। দেশটির নৌবাহিনীও যথেষ্ট শক্তিশালী এবং কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ওমান উপসাগর ও পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি সবসময় বিদ্যমান। ইরানের সামরিক শক্তির বাইরেও দেশটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী ও বাব এল মান্দেব প্রণালী, এই দুটি জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে অবস্থিত। আজকের দিনে ইরানের উপর কোনো রকম আক্রমণ হলে ইরান সম্ভবত এই দুটি জলপথ বন্ধ করে দিয়ে বিশ্ব বাণিজ্যকে থমকে দিতে পারে। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল এক্সেস অফ রেজিস্ট্যান্স। ইসলামিক বিপ্লবের পর ইরান বুঝতে পেরেছিল টিকে থাকতে হলে তাদের আদর্শ বাইরের দেশগুলোতেও ছড়িয়ে দিতে হবে, কারণ ইরান ও তার প্রধান শত্রু ইসরায়েলের মধ্যবর্তী দেশগুলো ছিল আরব রাষ্ট্র এবং এরা একসময় ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দাম হোসেনকে সাহায্য করেছিল। তাই ইসরায়েল ও ওই আরব দেশগুলোকে মোকাবেলা করার জন্য ইরান এমন একটি পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে তারা তাদের শত্রুদের ক্রমাগত হুমকির মুখে রাখতে পারে। ইরান সেই সমস্ত গোষ্ঠীগুলোকে সমর্থন করে যারা ইসরায়েলের বিরোধিতা করে, যেমন ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমিয়া ব্রিগেড, ইরাকের প্রতিরোধ যোদ্ধা ও ইয়েমেনের হুথি। এই পুরো নেটওয়ার্কটি এক্সেস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত, যদিও আমেরিকা এটিকে এক্সেস অফ ইভেল বা শয়তানের অক্ষ বলে অভিহিত করে। ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করা হয়। এই কারণেই আমেরিকা ও ইসরায়েল বারবার ইরানকে এই পথে বাধা দেওয়ার চেষ্টা করছে। যদি আমেরিকা ইরানের ওপর বোমা হামলা শুরু করে, তবে ইরান সম্ভবত তাদের পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া আরো দ্রুত করবে, যা শেষ পর্যন্ত ইরানকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে পারে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আরো কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন। আজকের বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যারা ইরানের ধ্বংস চায় না, যার মধ্যে রাশিয়া ও চীন অন্যতম। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমানোর ক্ষেত্রে ইরান একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করে। তাই ভবিষ্যতে ইরানের উপর আক্রমণ হলে রাশিয়া, চীন, এমনকি উত্তর কোরিয়াও ইরানকে সাহায্য করতে পারে। এমনকি ভারতের জন্য ইরানের শান্তি বজায় থাকা অত্যন্ত জরুরি। ভারত ভবিষ্যতে ইউরোপ ও ভারতের মধ্যে একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে চায় এবং সেই করিডোরের বাণিজ্য পথ ইরানের উপর দিয়েই যাবে। এছাড়াও ভারত ইরানের চাবাহার বন্দরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ভবিষ্যতে ভারত ইরান থেকে সস্তা তেল কিনতে আগ্রহী, যা ভারতীয় অর্থনীতিতে সহায়ক হবে। ভৌগোলিক অবস্থান, প্রক্সি যুদ্ধ এবং সামরিক শক্তির দিক থেকে ইরান নিঃসন্দেহে একটি শক্তিশালী দেশ, কিন্তু যুদ্ধের ময়দান সবসময় অপ্রত্যাশিত। তাবড় তাবড় সামরিক জেনারেলদের পরিকল্পনা ও প্রকৃত যুদ্ধে ব্যর্থ হতে দেখা যায়। আজ আমেরিকা ইরানের ওপর বোমা বর্ষণ করলে ইরান তার কতটা জবাব দিতে পারবে বা তাদের অর্থনীতি কতটা ভেঙে পড়বে তা অনুমান করা কঠিন। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল, তখন অনেকেই ভেবেছিল এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। 3 বছর পরেও সেই যুদ্ধ চলছে। এমনকি আমেরিকা ও ভিয়েতনাম ও আফগানিস্তানে পরাজয়ের শিকার হয়েছে। সাদ্দাম হোসেন কেন ইরানের উপর আক্রমণ করেছিলেন, সেই ইতিহাসও আমাদের মনে রাখা প্রয়োজন। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানকে ধ্বংস করা সহজ হবে না। দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য, শক্তিশালী সামরিক বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন ইরানকে একটি কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শেষ পর্যন্ত কি ঘটবে তা সময় বলবে, তবে ইরানের দীর্ঘ ও কঠিন ইতিহাস প্রমাণ করে এই প্রাচীন সভ্যতা সহজে নতি স্বীকার করার পাত্র নয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম। জুলাই আগস্টের আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় এখন আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় বিচার কার্যক্রম শুরু হচ্ছে। মামলাটিতে শেখ হাসিনার সঙ্গে আরো দুজন অভিযুক্ত রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বিবিসি বাংলাকে বলেন, আমরা আশা করছি সামনে যে ঈদুল আজহার ছুটি শুরু হবে তার আগেই আমরা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফরমাল চার্জ জমা দিতে সক্ষম হব। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়। ফলে ঈদের আগেই শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাই করা মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হবে বলে জানান এই প্রসিকিউটর। তদন্ত শেষ করে গত 12 মে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার বিচার কবে শেষ হতে পারে এমন প্রশ্নের জবাব দিতে অপারগতা প্রকাশ করেন তামিম। যদিও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার কবে শেষ হতে পারে সে বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের শাসনামলেই এই বিচার শেষ হবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা। জুলাইয়ে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সংস্থার জমা দেওয়া 5টি অভিযোগই চূড়ান্ত করেছে প্রসিকিউশন। এ মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে আনুমানিক 50 জন সাক্ষী দিতে পারেন। প্রসিকিউটর তামিম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলাটিতে শেখ হাসিনাকে জুলাই আগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সপ্তাহ দেড়েক আগে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাইয়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের উস্কানিদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে তার বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি দেওয়া, ষড়যন্ত্র ও সম্পৃক্ততার অভিযোগও আনা হয়েছে। তবে প্রসিকিউশন পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পর ট্রাইব্যুনাল পরবর্তী আইনি ধাপে অগ্রসর হবে। প্রসিকিউটর তামিম জানান, যেহেতু এ মামলার 2 জন অভিযুক্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক, তাই এখন তাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হবে। মামলায় আরেক অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার রয়েছেন। তামিম বলেন, প্রথমে অভিযুক্তদের যারা পলাতক তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। বাংলাদেশের বহুল প্রচলিত 2টি জাতীয় পত্রিকায় তাদের হাজির হওয়ার জন্য নোটিশ জারি করা হবে। এরপর তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির না হলে তাদের পলাতক ঘোষণা করা হবে। এ পর্যায়ে পলাতকদের প্রত্যেকের পক্ষে রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ করবে, যিনি স্টেট ডিফেন্স কাউন্সিল হিসেবে পরিচিত হবেন। তামিম বলেন, এরপরই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। অভিযোগ গঠনের পর সাক্ষ্য ও জেরা, যুক্তিতর্ক, এরপর রায় ঘোষণা করা হয়। আইন অনুযায়ী এখন এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডিজিটাল সাক্ষ্য প্রমাণ দেয়া যাবে, যে কারণে প্রসিকিউশন অডিও রেকর্ড এবং ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবে বলে জানান তামিম। ট্রাইব্যুনালের প্রসিকিউটর তামিম জানান, প্রথম অভিযোগের সপক্ষে ডিজিটাল সাক্ষ্য প্রমাণ হিসেবে গত 14 জুলাই প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা নাতিপুতি বলেছিলেন, সেই ভিডিও উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। এর আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনার এভাবে রাজাকার বলার মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীকে শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। মানবতা বিরোধী অপরাধের 2য় অভিযোগে সরাসরি নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে শেখ হাসিনা সহ 3 অভিযুক্তের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে হত্যা, গুলি করে আহত করা, অঙ্গহানি করার ক্ষেত্রে নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। প্রসিকিউটররা জানান, এসব নির্দেশের টেলিফোনিক কনভারসেশন ডিজিটাল সাক্ষ্য হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। প্রসিকিউটর তামিম জানান, শেখ হাসিনার কথোপকথনের 2টি অডিও রেকর্ড এবং জুলাই আগস্টে বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলোর ভিডিও ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের 25টি মামলা রয়েছে। এর মধ্যে আগামী সপ্তাহে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এর আগে একটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বাকি 23টি মামলা তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তামিম। আওয়ামী লীগ সরকারের আমলে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেই সময়ের 30টি মামলা এখনও বিচারাধীন রয়েছে ট্রাইব্যুনালে। বেশিরভাগ মামলায় বিচারের শেষ ধাপ যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে বলে জানান প্রসিকিউটর তামিম। এসব মামলায় 213 জন আসামি, যাদের মধ্যে 55 জনই মারা গেছেন। তবে এখন এসব মামলার বিচার কার্যক্রম অনেকটা থমকে রয়েছে। এর কারণ হিসেবে তামিম জানান, আমরা সময় আবেদন করেছি, এখন গত অভ্যুত্থানের পরে ট্রাইব্যুনালের এসব মামলার কোনো নথিপত্র পাওয়া যায়নি। আগের প্রসিকিউটররা বাসস্থান থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার শেষ হতে আনুমানিক কতদিন সময় লাগতে পারে এমন প্রশ্নের উত্তর দিতে চাননি তামিম। তিনি বলেন, ট্রাইব্যুনালের ফরমাল চার্জ দাখিল করাটা প্রসিকিউশনের দায়িত্ব। বিচার প্রক্রিয়া পরিচালনা, বিচার প্রক্রিয়ার সময় এটা অ্যাবসলিউটলি ট্রাইব্যুনালের বিচারকদের এখতিয়ার। সে ব্যাপারে প্রসিকিউশন কোনো সময় নির্ধারণ করে বলে দিতে পারবে না। তবে ফেসবুকে আইন উপদেষ্টা গত সোমবার শেখ হাসিনার বিচার নিয়ে একটি পোস্ট দিয়েছেন। এর আগের দিন রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সে বিষয়গুলো উল্লেখ করে তিনি লিখেছেন, ট্রাইব্যুনাল ফরমাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে একটি বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেটি কাল বাংলাদেশে শুরু হয়ে গেল। শেখ হাসিনার বিচার শেষ হতে কতদিন সময় লাগবে সেই বিষয়টিও স্ট্যাটাসে লিখলেও সুস্পষ্ট করেননি তিনি। তিনি লিখেছেন, মানবতা বিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব শুরু হচ্ছে অচিরেই। ইনশাল্লাহ ডক্টর ইউনূস স্যারের সরকারের শাসনামলেই এই বিচারের রায় পেয়ে যাব আমরা। এছাড়া গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার বলে উল্লেখ করেন আসিফ নজরুল। একই সাথে মানবতা বিরোধী অপরাধ মামলায় শুনানি শুরু করার ক্ষেত্রে এর চেয়ে দ্রুততর কোনো নজির বাংলাদেশে নেই বলে ওই পোস্টে উল্লেখ করেছেন আইন উপদেষ্টা। কিছুদিনের রাজনৈতিক পরিক্রমা বিশ্লেষণে এটা স্পষ্ট, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনা, নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলো নিয়ে বিতর্কের ফলে এই চাপ আরও তীব্র হচ্ছে। নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক চাপের সঙ্গে যুক্ত হয়েছে সরকারের প্রশাসনিক হৃৎপিণ্ড সচিবালয়ের অস্থিরতা। এই চাপ বাড়ার অনেকগুলো কারণ রয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল দাবি করার পরও নির্বাচনের রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ডক্টর ইউনূসের সরকার এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেনি, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। বিএনপি ও অন্য দলগুলো দ্রুত নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করছে, কিন্তু সরকার এখন পর্যন্ত সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি। বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন, রোজার আগে নির্বাচন চায় জামায়াতে ইসলামী। সংস্কার, বিচার ও স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন নয়, এমনটি চায় এনসিপি। ও জুন 26-এর মধ্যে নির্বাচন, এমন ভাষ্য সরকারের। এই চার অবস্থানে কয়েক মাস ধরেই অনড় চারটি পক্ষ। কারো কোনো ধরনের সিদ্ধান্ত পরিবর্তনের আভাস মিলছে না এখনো। চার পক্ষের এই অপরিবর্তনীয় অবস্থান একে অন্যের সঙ্গে যে দূরত্ব বাড়াচ্ছে তাও ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপি ও তাদের সমমনা দলগুলোর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার আওয়াজে সুর মিলিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। সেনাপ্রধানের এই মন্তব্য ডক্টর ইউনূসের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। মিস্টার ওয়াকারের মন্তব্য নিয়ে কোনো পক্ষ সমালোচনা করলেও যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন তাদের কাছে বাড়তি শক্তি জুগিয়েছে এ বক্তব্য। তারা বলতে শুরু করেছেন, দেশের বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন চায়, জনগণ নির্বাচন চান, ব্যবসায়ীরা নির্বাচন চান, শুধু নির্বাচন আয়োজনের দায়িত্বপ্রাপ্ত সরকার নির্বাচন চায় না। ডিসেম্বরের মধ্যে সরকার নির্বাচন দিতে অনীহা প্রকাশের কারণে বিএনপি ও অন্য দলগুলো অভিযোগ করছে, সরকার নির্বাচনের বিষয়টি উপেক্ষা করে অন্যান্য ইস্যুতে বেশি মনোযোগ দিচ্ছে, যেমন চট্টগ্রাম বন্দর বেসরকারীকরণ এবং রাখাইনে ত্রাণ সহায়তার জন্য মানবিক করিডোর স্থাপন। এছাড়া এনসিপির প্রতি সরকারের পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে। যেখানে বিএনপির মতো দেশের বৃহত্তম রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েও এক সপ্তাহে পায় না, সেখানে নিবন্ধনহীন রাজনৈতিক দল এনসিপির নেতা যখন তখন
প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কিভাবে পান সে প্রশ্নও তুলেছেন কেউ কেউ। শেষ পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতির আঁচ কমাতে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেছেন। যদিও এই আলোচনার আগেই সরকারে এনসিপির প্রতিনিধি হিসেবে জায়গা পাওয়া 3 উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি এবং এনসিপি ও বিএনপির ঘনিষ্ঠ আখ্যা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের ঘনিষ্ঠ 3 উপদেষ্টার পদত্যাগের পাল্টা দাবি তুলেছে। বিএনপি সরকারের নিরপেক্ষতা রক্ষার স্বার্থে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করে। বিএনপির অভিযোগ, এই উপদেষ্টারা সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন এবং তাদের পদত্যাগ সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য জরুরি। এর পাল্টা দাবি হিসেবে জাতীয় নাগরিক পার্টি বিএনপির ঘনিষ্ঠ হিসেবে আখ্যায়িত করে ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ও ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ দাবি করে। এনসিপির পক্ষ থেকে 3 উপদেষ্টার পদত্যাগের দাবির ভাষা অনেকের কাছেই অভব্য মনে হতে পারে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন এমন অভিযোগ করে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন, জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করেছেন। ডক্টর আসিফ নজরুলকে হুমকি দিয়ে এনসিপির এই নেতা বলেন, ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না। গত 1.5 দশক ফেসিবাদের দুঃশাসন, গুম, খুন ও ভোটের অধিকার প্রশ্নে ডক্টর আসিফ নজরুল যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন তা সবারই জানা। এমন একজনকে নিয়েও এনসিপি নেতার অভব্য উচ্চারণে অনেকেই হতবাক হয়েছেন। এসব বহুমুখী চাপের মধ্যে ডক্টর ইউনূস পদত্যাগের চিন্তা করছেন বলে চাউর হয়ে যায়। ভার্চুয়াল মিডিয়া ও সংবাদ মাধ্যমে আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়ায় ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়টি। যদিও বিএনপি তার এ পদত্যাগের চিন্তাকে খুব গুরুত্ব না দিয়ে জানিয়ে দেয়, বিএনপি ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না। তবে তিনি যদি আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করেন, সেক্ষেত্রে জনগণ তার নেতৃত্ব খুঁজে নেবে। খুশির কারণ হলো, খুব অল্প সময়ের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার পদত্যাগের চিন্তা থেকে সরে এসেছেন বলে তার প্রেস উইং থেকে জানিয়ে দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির 4 সদস্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেও যে খুব আশ্বস্ত হয়েছেন এবং ডক্টর ইউনূসকে আস্থায় নিয়েছেন, তেমনটা আপাতত মনে হচ্ছে না। বিএনপির 4 উপদেষ্টা প্রথম হোঁচট খান যখন তারা গিয়ে দেখতে পান তাদের তরফ থেকে পদত্যাগ চাওয়া এক উপদেষ্টাকে সে আলোচনায় উপস্থিত রেখেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের ব্যাপারেও বিএনপি কোনো আশ্বাস নিয়ে ফিরতে পারেনি প্রধান উপদেষ্টার কাছ থেকে। উপদেষ্টা পরিষদের বৈঠকের যে বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তাকেও এক ধরনের প্রচ্ছন্ন হুমকি হিসেবে মনে হতে পারে কারো কাছে। বৈঠকে বলা হয়, সরকারের ওপর অর্পিত দায়িত্বগুলো পালনে বিভিন্ন সময় অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য এবং কর্মসূচির মাধ্যমে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করা হচ্ছে, যা জনমনে সংশয় ও সন্দেহের সৃষ্টি করছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর অর্পিত দায়িত্ব পালন অসম্ভব হয়ে পড়ে, তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। দেশকে অস্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বৈঠকের বক্তব্যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন প্রত্যাশীদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দূরত্ব আর উস্কে দেওয়া হলো কিনা সে প্রশ্ন ওঠাও অস্বাভাবিক নয়। ডক্টর ইউনূস কমফোর্ট ফিল না করলে নির্বাচন দেবেন না, এমন কথাও তিনি কোনো কোনো নেতার কাছে বলেছেন মর্মে খবরেও উৎকণ্ঠিত বিএনপি। তাই এ কথা সহজে অনুমান করা যায়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ে বিএনপি ক্রমাগত চাপ বাড়াতে থাকবে সরকারের উপর। এমনকি অন্তর্বর্তী সরকার যদি বিএনপিকে গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন বিষয়ে প্রশ্নবিদ্ধ করার মতো পদক্ষেপ নেয়, তাহলে গত 1.5 দশকে এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভূমিকা রেখেছেন সে প্রশ্নটিও সামনে চলে আসতে পারে। ইতোমধ্যে বিএনপির কেউ কেউ ঘরোয়া আলোচনায় এ প্রশ্ন তুলেছেন যে গত 1.5 দশকে ভোটের অধিকার, গুম, খুন সহ মানবাধিকার ও টাকা পাচার নিয়ে ডক্টর ইউনূস শেখ হাসিনার ফেসিবাদ সরকারের বিরুদ্ধে কোনো প্রশ্ন তুলেছেন কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত স্বার্থ রক্ষা ও তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার বাইরে দেশের বৃহত্তর গণতান্ত্রিক স্বার্থ রক্ষার ব্যাপারে কখনো সোচ্চার হয়েছেন কিনা। তাহলে 18 বছর বাংলাদেশের গণতন্ত্র
ভোটের অধিকার ও সুশাসনের জন্য গুম, খুন, হত্যা, মামলা হামলার শিকার রাজনৈতিক দল বিএনপির চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের দরদ বেশি হয় কি করে? সরকারের সঙ্গে নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর এই দ্বন্দ্বের রেশ অব্যাহত থাকা অবস্থায় আরও কয়েকটি ফ্রন্ট খুলে বসেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করাকে কেন্দ্র করে চলছে রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন। একই সঙ্গে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 নিয়ে আন্দোলনে অচল হয়ে পড়েছে সরকারের প্রশাসনিক হৃৎপিণ্ড সচিবালয়। কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত আন্দোলনে অবরুদ্ধ নগর ভবন। অচল হয়ে আছে আন্দোলনে উত্তপ্ত সচিবালয়ও। অনেকেই প্রশ্ন তুলছেন, অরাজনৈতিক অসামরিক একটি অন্তর্বর্তী সরকার কি তার সামর্থ্যের বাইরে গিয়ে বহুমাত্রিক চ্যালেঞ্জ নিয়ে ভুল করছে? আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।